আসসালামু আলাইকুম। এখন আমরা উপপাদ্য ১৭ প্রমাণ করব। দেখো, উপপাদ্য ১৭ কি আছে? বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। মানে এখানে বলে দিছে যে একটা বৃত্তের কেন্দ্র আছে আর ব্যাস ভিন্ন একটা জ্যা। দেখো, আমি বলছিলাম যে ব্যাসও কিন্তু একটা জ্যা। ব্যাস হলো কেন্দ্রগামী জ্যা। তা আমরা কেন্দ্রগামী জ্যাটা নিতে পারবো না, ব্যাস ভিন্ন একটা জ্যা নিব। সেটা যেখানে মন চায় তুমি নিতে পারবা। এটা মনে করো ব্যাস ভিন্ন জ্যাটা। এটা এবি জ্যা নিলাম। তো বলা হয়েছে যে ব্যাস ভিন্ন জ্যায়ের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আমরা ধরে নিলাম এটা হলো এম। তা আমাকে বলা হয়েছে কেন্দ্র আর এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর যে সংযোজক রেখাংশ, মানে কেন্দ্র যদি ও হয় আর ব্যাস ভিন্ন জ্যা যদি এ বি হয় আর এ বি এর মধ্যবিন্দু যদি এম হয়, তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে এটা সবসময় এটার উপর লম্ব হবে, মানে এটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। বলছে যে এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে জ্যায়ের উপর সবসময় কি হবে? লম্ব হবে। তুমি যদি এদিকে নাও, এই জ্যায়ের মধ্যবিন্দু যদি নাও, এটা যোগ করে এটা লম্ব হবে। তুমি এদিকে নাও, এটার মধ্যবিন্দু যদি এটার সাথে যোগ করো তাহলে এটাও লম্ব হবে। তুমি যেখানে মন চাই নাও, যেখানে মন চাই নাও, সবসময় কি হবে? লম্বই হবে তুমি যদি মধ্যবিন্দু যোগ করো। তাহলে এটা প্রমাণ করা খুবই সহজ। দেখো, আজকে থেকে মনে রাখো, যদি কখনো একটা রেখা আর একটা রেখার উপর লম্ব তোমাকে প্রমাণ করতে হয়, বা একটা রেখাংশ আর একটা রেখাংশের উপর যদি লম্ব প্রমাণ করতে হয়, তাহলে তুমি কি করবা? এই যে এক জোড়া কোণ উৎপন্ন হয় না, এই কোণ জোড়াকে বলা হয় রৈখিক যুগল কোণ। এদেরকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ মনে রাখবা। এই রৈখিক যুগল কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। মানে আমি যদি বলি একটা রেখা, এই দুইটা কোণ, একটা কোণ এই পাশে একটা কোণ, তা এই পাশের কোণটা আর এই পাশের কোণটা যোগ করলে এদের যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি হয়। তা কখনো যদি এক জোড়ার মানে রৈখিক যুগল কোণ, যদি যুগল মানে তো জোড়াই, রৈখিক মানে কি? একটা রেখা বুঝাইছে। তাহলে এখানে যদি রৈখিক যুগল কোণ কখনো সমান হয়ে যায়, মনে করো এই কোণটার এই কোণটা সমান হয়ে যায় এবং এরা রৈখিক যুগল কোণ, তখন এটাকে আমরা লম্ব বলে দিতে পারি, একবারে লম্ব বলে দিতে পারি। কেন? তোমরা চিন্তা করো, এই কোণটার মান যা, এই কোণটার মান তাই, আবার এই দুইটা কোণের যোগফল বললাম 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি এক্স হয় আর একটাও যদি এক্স হয়, তাহলে দুইটা এক্স মিলায় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শুধু এক্স কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে একটা কোণ 90 ডিগ্রি প্রমাণের সাথে সাথেই তো হয়ে যায় প্রমাণ যে এটা লম্ব। তাহলে এবার আমরা এটা সুন্দর করে লিখবো। কিভাবে লিখতে হয় আমরা সবকিছু দেখাই দিব, তুমি একটু মনোযোগ দাও, এটা পরীক্ষায় কিন্তু আসে। প্রথমে আমরা কি করব? প্রশ্ন দেখে প্রশ্ন অনুসারে চিত্র আঁকবো। এটাকে বলা হয় সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন তুমি পরীক্ষার মধ্যে তুললেও হবে, না তুললেও হবে। তুমি প্রশ্ন দেখে চিত্র আঁকবা, প্রশ্নে যা বলছে তুমি তাই আঁকবা। বলছে বৃত্তের কেন্দ্র, মানে একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে আমি একটা বৃত্ত এঁকে নেই। এই মনে করো বৃত্ত, এর আবার কেন্দ্রও লাগবে। হ্যাঁ, এই যে কেন্দ্র দিয়ে দিলাম। এবার ব্যাস ভিন্ন একটা জ্যা নিতে হবে। আমি একটা ব্যাস ভিন্ন জ্যা নিয়ে নেই, যে কোনো জ্যা নিতে পারবো, আমি একটাই নিছি। এটা হলো ব্যাস ভিন্ন জ্যা, এবং এবার এই ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সাথে এটা যোগ করতে বলা হয়েছে। তাহলে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সাথে আমি এটা যোগ করে দেই। যোগ করলাম, হয়েছে না মধ্যবিন্দু? আচ্ছা, ধরে না হয়েছে, এ তো নিখুঁতভাবে আঁকতে হবে না। উপপাদ্য না, এটা তো আর সম্পাদ্য না। তাহলে এদের তারপর কি বলছে? এখন বলছে যে তাহলে ওটা জ্যায়ের উপর লম্ব হয়ে যাবে, মানে এটাই জ্যায়ের উপর লম্ব হয়ে যাবে। একটু একটা বিষয় খেয়াল করো, এখানে এই প্রশ্নের মধ্যে কোথাও কি কোনো নাম বলে দিছে? বৃত্তের কেন্দ্র কি হবে, ব্যাসের ব্যাসের নাম কি হবে, ব্যাসের সরি জ্যায়ের নাম কি হবে, জ্যায়ের মধ্যবিন্দু কি হবে, এগুলো কিছুই বলছে? কিচ্ছু বলে নাই। তাহলে এই নামগুলো আমি আমার নিজের মতো করে দিব না? তাহলে নামগুলো আমি নিজের মতো করে দিব। তুমি যা মন চায় নাম দিতে পারবে। এটা আমি এ দিলাম, এটা বি দিলাম। তারপরে জ্যা হলো এ বি, এ বি জ্যায়ের মধ্যবিন্দু আমি ধরলাম হলো এম, আর এটার কেন্দ্র ধরলাম হলো ও। তা আমি এখানে প্রমাণ করতে চাই ও এম লম্ব এ বি, মানে ও এম এ বি এর উপর লম্ব, এটা আমি প্রমাণ করতে চাই। এর জন্য আমি জানি এই দুইটা কোণকে আমার সমান দেখাতে হবে, এই দুইটা কোণ। আচ্ছা বলো, দুইটা কোণ সমান দেখাইতে হলে কি করতে হয়? দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হয় না? এটা কিন্তু কমন বিষয়। তুমি যখন দুইটা কোণকে বা দুইটা বাহুকে সমান দেখাতে চাবা, তখন তোমার প্রথমেই মাথায় আসবে হলো তুমি দুইটা ত্রিভুজ সর্বসম দেখাও, যে দুটি ত্রিভুজের মধ্যে ওই বাহু দুইটা আছে বা ওই কোণ দুইটা আছে, যে কোণ দুইটাকে তুমি সর্বসম সমান দেখাতে চাচ্ছ। তাহলে আমার তো এখানে কোনো ত্রিভুজ উৎপন্নই হয়নি, কিন্তু উপপাদ্যের নিয়ম হলো তুমি এখানে যা মন চাই করতে পারবা। তোমাকে প্রমাণ করতে বলছে, যে কোনো বৈধ উপায়ে তুমি প্রমাণ করলেই হবে। এখানে অঙ্কন, তোমার যা মন চায় অঙ্কন করতে পারবে, করে তুমি প্রমাণ করো, সমস্যা নেই। তাহলে আমরা এক কাজ করি, এই এও
এবং বি ও যোগ করে দিই, এই বি ও যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, একটা এ ও এম আর একটা হলো বি ও এম, দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখন আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। এবার দেখো আমি তোমাদের বলেছিলাম, বারবার বলছিলাম আগের যে উপপাদ্যগুলো করাইলাম যখন ষষ্ঠ অধ্যায়ে, প্রথমে যে প্রশ্ন থাকে এটা সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন দেখে চিত্র আঁকি। এবার চিত্রের পর দিতে হয় হলো বিশেষ নির্বাচন, মানে চিত্রের নিচে তুমি বিশেষ নির্বাচন লিখবা। কিন্তু আমার জায়গা বাঁচানোর জন্য, আমার যেহেতু জায়গা প্রয়োজন হতে পারে, এই জন্য আমি বিশেষ নির্বাচনটাই পাশে লিখি সবসময়। কিন্তু এর মানে তুমি পাশে লিখবা না, তুমি পাশে লিখলে তোমার নাম্বার কেটে দিতে পারে। একটু খেয়াল করো, বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন কিছুই না, এই যে সাধারণ নির্বাচন যা, ওই জিনিসটা এখানে আমি লিখবো, এখানে নাম ছাড়া আছে আর এখানে নাম সহ লিখবো। দেখো এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র, আমি বলবো এই বৃত্তের কেন্দ্র হলো ও, অথবা আমি নাম দিয়ে দিতে পারি যে এবিসি বৃত্তে, যদি এখানে সি বিন্দু দিয়ে দিই তাহলে এবিসি বৃত্ত হয় না? তখন আমি লিখতে পারবো যে মনে করি এবিসি বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের নাম বলছিল না, আমি বৃত্তের নাম বললাম, কেন্দ্রের নাম এখানে বলে না, আমি বৃত্তের কেন্দ্রের নাম বলবো। ব্যাস ভিন্ন কোনো জ্যা নাম বলছে, বলে না, আমি বলবো ব্যাস ভিন্ন একটি জ্যা এবি, এর মধ্যবিন্দু সংযোগ, মধ্যবিন্দুর নাম বলছে, বলে না, আমি বলবো মধ্যবিন্দু এম। তারপর কেন্দ্র আর ওই বিন্দু যোগ করতে বলছে, তার মানে আমি বলবো ও এম, যেহেতু কেন্দ্র ও মধ্যবিন্দু এম, যোগ করলে তো ও এমই হবে, এটা আমি বলতে পারবো। পরে বলছে যে ওইটা ওই জ্যাটা ওই ওই যোগ করলে সেটা জ্যায়ের উপর কি হবে? লম্ব হবে। তাহলে আমি বলবো ও এম এ বি এর উপর লম্ব হবে। মানে বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে পার্থক্য এতটুকুই, তুমি ওখানে নাম থাকবে না তোমার ওখানে, আর এখানে নাম থাকবে। মাঝে মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে নাম দেওয়া থাকে উপরে, যদি নাম দেওয়া থাকে তাহলে তোমার কোনোই পার্থক্য নেই দুইটার মধ্যে, ওটাও যা এটাও তাই লিখতে হবে। শুধু ওখানে প্রমাণ করো যে বলে আমরা প্রমাণ করতে হবে যে লিখি, এতটুকুই পার্থক্য। তাহলে আমি দুই একটা উপপাদ্যের মধ্যে বারবার সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় বলে দিব, পরবর্তীতে যে কিন্তু আর বলবো না এই কথা, তোমরা নিজেরা লিখবা। তাহলে যেহেতু নামগুলো আমি ইচ্ছা মতো দিয়েছি, তাহলে অবশ্যই আমাকে মনে করে লিখতে হবে। তাহলে মনে করি এবিসি বৃত্তের কেন্দ্র ও, এবার বলছে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, তারপর লিখবো যে তাহলে এবং ব্যাস ভিন্ন জ্যা এ বি এর মধ্যবিন্দু এম, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো সংযোজক রেখাংশ কিন্তু ও এম, আমাকে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এটাকে দেখো, এইটা এটার উপর লম্ব, যখন আমি এই লম্ব চিহ্ন দিব তুমি বুঝবা যে বোঝাচ্ছে ও এম এ বি এর উপর লম্ব। তাহলে আমার বিশেষ নির্বাচন লেখা শেষ। দেখো বিশেষ নির্বাচন তোমার হুবহু এটাই হতে হবে এমন না, তুমি ভাষা কিছুটা পরিবর্তন তোমার হলেও সমস্যা নেই, কিন্তু মূল যে জিনিসগুলো এগুলো তোমাকে লিখতে হবে। এবার দেখো তাহলে এরপরে থাকে হলো অঙ্কন। দেখো অঙ্কন জিনিসটা কি? অঙ্কন হলো প্রশ্নে বলা নাই, তারপরেও চিত্রের মধ্যে তুমি সেই কাজটা করেছো, তাহলে ওই কাজটাকে তোমাকে অঙ্কনের মধ্যে লিখে দিতে হবে। তুমি বলো তো এখানে এমন কি কাজ করছি যেটা প্রশ্নে বলা নাই কিন্তু আমি করছি? সেটা হলো এ কমা ও এবং বি কমা ও যোগ করেছি আমি, এটা আমি নিজে করেছি। তাহলে আমি এখানে লিখবো এ কমা ও বি কমা ও যোগ করি। অনেকে আছে কিন্তু এটা এইভাবে লিখবে যে এ ও যোগ করি। দেখো তুমি যখন এ ও যোগ করার কথা বলতেছো, আরে এ ও মানেই তো এ আর ও আগে থেকে যোগ করা আছে বোঝায়। যখন এ ও লেখা হয় তার মানে এটা বাহুটা বোঝানো হয়, তার মানে আগে থেকে যোগ করা আছে, তোমার আবার নতুন করে যোগ করার কি দরকার? এই জন্য তোমাকে অবশ্যই বলতে হবে এ কমা ও অথবা এ এবং ও, অথবা এ ও ও বিন্দু যোগ করি, মানে এ একটা বিন্দু ও একটা বিন্দু, এই দুইটা আমরা যোগ করতেছি। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই ভুলগুলো করা যাবে না। আমি কিন্তু এটা বারবার বলবো না, প্রথম উপপাদ্য বলে বলতেছি, পরবর্তীতে কিন্তু আর বলবো না। তাহলে অঙ্কন শেষ, এবার আমাদের প্রমাণ, সেই কাঙ্ক্ষিত প্রমাণ। দেখো আমি বলছি প্রমাণ করতে গেলে আমাদের, যেহেতু এই কোণ দুইটাকে আমি সমান দেখানোর টার্গেট করছি, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো, এই পাশের ত্রিভুজটি আর এই পাশের ত্রিভুজটি। এই ত্রিভুজ দুইটি সর্বসম যদি দেখাতে চাই আমি, তাহলে আমাদের যে চারটা উপপাদ্য ছিল সর্বসমতার, এক নম্বরে হলো বাহু 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 উপপাদ্য, দুই নম্বর হলো বাহু কোণ বাহু উপপাদ্য, তিন নম্বরে হলো কোণ বাহু কোণ উপপাদ্য, আর চার নম্বরে ছিল হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। এই চারটার মধ্যে কোনো একটার সাথে আমি এটাকে মনে মনে ভেবে নিব, মিলাই নেব যে আমার সকল তথ্য জানা আছে কিনা। একটু লক্ষ্য করো তো, এখানে একটু লক্ষ্য করলে ধরতে পারবে। দেখো তো এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটা একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এই দুটা সমান বলতে পারবো।
এম কে প্রশ্নেই বলা আছে মধ্যবিন্দু, তার মানে এ এম আর বি এম সমান। আবার দেখো এটা সাধারণ বাহু, মানে এই ত্রিভুজের মধ্যেও আছে এটা, এই ত্রিভুজের মধ্যেও আছে এটা, তার মানে এই দুইটা ত্রিভুজের আসলে তিনটা বাহুই পরস্পর সমান। তাহলে আমি তো এমনিতেই সর্বসম বলতে পারবো। তাহলে আমার সকল তথ্য জানা আছে, আমি এখন শুধু লিখবো কাকে কাকে সর্বসম দেখাবো। যেহেতু সকল তথ্য প্রমাণ আমার হাতে, তাহলে আমি সরাসরি দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করা শুরু করব। ত্রিভুজ এ ও এম বা এ এম ও যাই বলো না কেন, এ এম ও বা এম এ ও, তুমি যেটাই বলো সমস্যা নেই। ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, বি ও এম এ তুলনা করে দেখো, এ ও সমান হলো বিও, এর কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। এবার এ এম সমান হলো বিএম, এ এম সমান হলো বিএম, এর কারণ কি? দেখো এ এম আর বিএম সমান কারণ এম এ বি এর মধ্যবিন্দু। আবার ও এম আর ও এম সমান এবং ও এম সমান হলো ও এম, কারণ সাধারণ বাহু। তাহলে আমি এখন বলতে পারি আমি যে দুইটি ত্রিভুজের মধ্যে আসলে তুলনা করতেছিলাম, ওই দুইটা ত্রিভুজের দেখো তিন বাহু পরস্পর সমান হয়ে গেছে। তাহলে সর্বসমতার নিয়ম অনুসারে এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও এম সর্বসম, এই যে এটাকে বলা হয় সর্বসমের চিহ্ন। আর ত্রিভুজ বি ও এম, এখানে খেয়াল করো ভালো করে, দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে, কি কারণে সর্বসম হলো সেটাও বলে দিও, না হলে নাম্বার কেটে নেবে। বাহু 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 উপপাদ্য অনুসারে। এবার কি আমি বলতে পারবো, দেখো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায়, দুইটা ত্রিভুজের মধ্যে ছয়টা, মানে একটা ত্রিভুজের মধ্যে সর্বমোট ছয়টা অংশ থাকে, ছয়টা প্রধান প্রধান অংশ থাকে, তার মধ্যে তিনটা বাহু এবং তিনটা কোণ। তা আমি অলরেডি তিনটা বাহু সমান দেখাইলাম, তাহলে আরো তিনটা কোণ সমান, তিনটা কোণ বাকি থাকে না? এখন আমি বাকি তিনটা কোণকে পরস্পরের সমান বলতে পারবো। মানে বিষয়টা এমন, এ ও আর বি ও যেহেতু সমান, তাহলে এই দুইটা বাহুর বিপরীত কোণ সমান বলতে পারবো। আর বাহুর বিপরীত কোণ বের করা খুবই সহজ। দেখো ত্রিভুজের নাম ছিল কি, একটু বুঝো ভালো করে, প্রথমটা সময় নিচ্ছি, পরেগুলো এত বেশি সময় নিব না। দেখো ত্রিভুজের নাম ছিল এ ও এম, তার মানে এ বিন্দুতে একটা কোণ আছে, ও বিন্দুতে একটা কোণ আছে, এম বিন্দুতে একটা কোণ আছে। তার মধ্যে আমি বাহু নিয়েছি কি এ ও, তাহলে এ ও এর বিপরীত কোণ হবে এ বাদ ও বাদ এম বিন্দুতে যে কোণটা আছে সেটা। তার মানে এর মাঝখানে শুধু এম ঢুকে যাবে, তাহলে কোণ এ এম ও হবে, কোণ এ এম ও। তাহলে একটা ত্রিভুজের তুমি চিত্রের দিকে না তাকাইলে, না তাকায়াও বলতে পারবা যে এর বিপরীত বাহু কি হবে, বিপরীত কোণ কি হবে। এটা কিন্তু মনে রাখবে, এটা অনেক কাজে লাগবে। ঠিক একইভাবে দেখো বিও এর বিপরীত কোণ হবে হলো বিও বাদে আর কি আছে এম না, তাহলে এমটাকে মাঝখানে ঢুকাই দাও, শেষ। বিএম এর বিপরীত কোণ, বিএম এর বিপরীত কোণ হবে শুধু মাঝখানে ওটা চলে যাবে। ও এম এর বিপরীত কোণ শুধু মাঝখানে কি চলে যাবে, বি চলে যাবে। তার মানে বাহু দেখে বিপরীত কোণ বের করা খুবই সহজ, শুধু মাঝখানের মানে যেটা থাকবে বাকিটাকে মাঝখানে ঢুকিয়ে দিব। ঠিক একইভাবে কোণ থেকে বাহু বিপরীত বাহুও বের করা যায়, শুধু মাঝখানেরটা বাদ দিলে হয়ে যায়। যেমন আমি যদি তোমাকে বলি এ বি সি কোণের বিপরীত বাহু কোনটা, বিটা বাদ দাও, তাহলে কি থাকে এসি, এসি হবে বিপরীত বাহু। এটা কিন্তু কমন, এগুলো তুমি যখন, এটা তো সহজ চিত্র, অনেক সময় অনেক জটিল চিত্র আসবে, তুমি দ্বিধায় পড়ে যাবে যে কোনটা বিপরীত বাহু, একটা ত্রিভুজের মধ্যে একাধিক ত্রিভুজ উৎপন্ন হবে, সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এটা একটু মনে রাখো। এখন একটু মনে হচ্ছে স্যার ফাউ এত কথা বলতেছেন, এটা তো এমনি বোঝা যায়। আমি কিন্তু শুধু এটার জন্য না, আমি সবগুলোর জন্য তোমাদের বোঝাচ্ছি একবারে। এবার তাহলে আমরা পেয়ে গেছি, আমরা যেহেতু এটা প্রমাণ করে ফেললাম দুইটা সর্বসম, তাহলে আমি ইচ্ছা করলে বলতে পারি এর বিপরীত কোণ এটার বিপরীত কোণের সমান, এটার বিপরীত কোণ এটার বিপরীত কোণের সমান, এটার বিপরীত কোণ এটার বিপরীত কোণের সমান। তাহলে আমি তিনটা জিনিসই সমান বলতে পারবো, কিন্তু আমার যেটা প্রয়োজন হবে শুধু ততটুকু বললে হবে, বেশি দরকার নেই। তাহলে আমার দরকার কি, আমার দরকার কোণ এটা আর এই কোণটাকে সমান বলা। তাহলে এ ও এর বিপরীত বাহু, দেখো এটার এ এম ও, এটার বিপরীত বাহু, বিপরীত কোণ কি সরি, এটার বিপরীত কোণ এ এম ও, এটার বিপরীত কোণ হচ্ছে বি এম ও। তাহলে আমি এখানে লিখতে পারি এটা, যে সুতরাং কোণ এ এম ও সমান হলো কোণ বি এম ও। দেখো দুইটা কোণ সমান, আবার এরা পরস্পর কি রৈখিক যুগল কোণ, বললাম না? তুমি ইচ্ছা করলে এই দুইটার কোণ যোগফল দেখো, এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি দিয়ে পরে একটার পরিবর্তে আবার আরেকটা বসিয়ে একটার মান 90 ডিগ্রি দেখে দিতে পারবা, কিন্তু এত কিছু দরকার নেই, আমরা শুধু এটাই বলবো। আবার কোণদ্বয় রৈখিক যুগল কোণ, সুতরাং ও এম লম্ব এবি, সুতরাং ও এম লম্ব এবি। এটা যদি তোমার আবার মুখস্থ করা লাগে বা আবার বাসায় পড়া লাগে, তাহলে তুমি আসলে বুঝো নাই। খুবই সহজ এগুলো প্রমাণ করা, তুমি শুধু ধারণা রাখবা যে প্রমাণ কিভাবে করতে হয়, নিয়মগুলো তোমার ধারণা থাকতে হবে, জানা থাকতে হবে।